বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব, প্রধান উপদেষ্টা সহ কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। প্রত্যাবাসনের আশায় আশ্রিতরা মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা আরও সংকটাপন্ন, জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। সহিংসতায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আজও মানববন্ধন। এনআইডি সেবা আইসিতে রাখার দাবিতে স্ট্যান্ড ফর এনআইডি। সারা দেশে নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 30,000 প্রধান শিক্ষক পাবেন দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা। আপিল বিভাগের রায়, বেতন হবে 10ম গ্রেডে। এবং পিলখানার বিস্ফোরক মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। আসামিদের জামিন আবেদনের আদেশও আজ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে চলছে শুনানি। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। তার সফর ঘিরে সংকট উত্তরণের আশা দেখছেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত মানবিক সহায়তা অব্যাহত থাকার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়াও গতি পাবে বলে প্রত্যাশা তাদের। রোহিঙ্গাদের ফেরাতে মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন কেউ কেউ। হাসান ওয়ালির প্রতিবেদন। বাংলাদেশে এখন রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি। এর মধ্যে 8 লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে 2017 সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী কয়েক মাসে। মিয়ানমারের আরাকানে সামরিক জান্তা এবং বিদ্রোহী আরাকান আর্মির সংঘর্ষের মধ্যে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বিভিন্ন সময় মানবিক কারণে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। শুরু থেকেই কথা ছিল প্রত্যাবাসনের, কিন্তু সময় গড়ালেও তার কোনো সুরাহা হয়নি। উল্টো রোহিঙ্গাদের নিত্যদিনের ভরণ পোষণে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা কমছে। প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে বিভিন্ন সংস্থার উদ্যোগী কোনো কর্মকাণ্ডও নেই। এরই মধ্যে রোহিঙ্গা সংকট এবং তা উত্তরণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আসছেন ঢাকায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাবেন কক্সবাজারের উখিয়ায়। লাখো রোহিঙ্গাকে সঙ্গে নিয়ে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বকালে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আশা দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সহায়তা বাড়বে বলে প্রত্যাশা তাদের। অঙ্কটা যদি করা যায় যে হ্যাঁ এই পরিমাণটা একেবারে একটা ডেফিসিট থাকবে, সেটা আমি সেক্রেটারি জেনারেল সাহেবের মাধ্যমে কিভাবে তার ইনফ্লুয়েন্সে অন্য অন্য দেশের সাথে, তার যেহেতু অনেক দেশের সাথে সম্পর্ক আছে, সেখান থেকে আমি আনতে পারি কেন। আমাদের যারা বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা, তাদের সহায়তাগুলো কিভাবে করা যায়, বাংলাদেশের সব চাপ না পড়ুক। পাশাপাশি আসলে রাখাইনে যে মানবিক বিপর্যয়, সেখানেও বাংলাদেশকে আমরা সমাধানকে কেন্দ্র করে হতে পারে কিনা। রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান এই অভিবাসন বিশেষজ্ঞের। রোহিঙ্গারা আছে তারা মিয়ানমারের নাগরিক, কিন্তু তাদেরকে রাখতে গিয়ে এই যে এত অল্প জায়গার মধ্যে এত বিপুল সংখ্যক উদ্বাস্তু, পৃথিবীর খুব কম দেশকেই আসলে এরকম পরিস্থিতির মোকাবেলা করতে হয়। সব কিছু মিলে কিন্তু বাংলাদেশের উপর চাপটা অনেক বেশি। সেই জায়গায় আমি বারবার বলছি বা মনে করছি যে আন্তর্জাতিক সম্প্রদায় বা জাতিসংঘের তার ওখানে শক্ত ভূমিকা রাখা দরকার। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় নয়, মিয়ানমার সরকার এবং রাখাইনের সব গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ ডক্টর ইমতিয়াজের। রোহিঙ্গাদের ফেরাতে মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ তার। মিনি মার্শাল প্ল্যানের মধ্যে একটা জিনিস হলো যে একটা উইন উইন সিচুয়েশন হতে পারে। সেই উইন উইন সিচুয়েশন তখন তাতমাদ্দো এবং আরাকান আর্মি যেই থাকুক না কেন, তারাও মনে করবে যে এটা হলে আমারও লাভ। এই লাভটা দেখতে চাচ্ছে। আপাতত যেটা যতগুলি আমরা অ্যাপ্রোচ করছি না কেন, বায়োল্যাটারাল বলি, মাল্টিল্যাটারাল বলি, এমনকি আইসিজে, আইসিসি, এই যে হিউম্যানিটেরিয়ান, এইগুলো তারা দেখছে যে আমাদের তো কোনো লাভ নেই। রোহিঙ্গা সংকট সমাধানে সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার কথা রয়েছে জাতিসংঘের, যাতে ফিনল্যান্ড এবং মালয়েশিয়া কো স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘ মহাসচিবের এই সফর সফল হলে আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধানে রূপরেখা আসতে পারে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের খবরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বইছে উৎসবের হাওয়া। লাখো রোহিঙ্গার সঙ্গে গণ ইফতার অনুষ্ঠানের প্রস্তুতিও শেষ। নতুন সাজে সেজেছে উখিয়া, মেরামত করা হয়েছে পথঘাট, আশপাশের এলাকা ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। নিজ ভিটায় ফেরার আকুতি জানানোর অপেক্ষায় আছেন আশ্রয় শিবিরের বাসিন্দারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
কক্সবাজারের উখিয়ার বর্ধিত ক্যাম্প ২০ চারপাশ অনেকটাই পাহাড় বেষ্টিত। এখানেই লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। একই সঙ্গে হেলিপ্যাডের কাছে একটি সেন্টারে রোহিঙ্গা কমিউনিটি নেতা, ধর্মীয় নেতা, শিক্ষক ও নারীদের সঙ্গে বৈঠক করবেন। তাই পুরো এলাকায় চলছে প্রস্তুতি। এরই মধ্যে জোন ভাগ করে রোহিঙ্গাদের বসার জন্য বিছানো হয়েছে ত্রিপল, তৈরি করা হয়েছে নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র। জাতিসংঘের মহাসচিব পরিদর্শন করবেন 18 নম্বর ক্যাম্পের লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা এবং ত্রাণ বিতরণ কেন্দ্র। তাই এসব স্থানে যাতায়াতের রাস্তাগুলো করা হয়েছে মেরামত, বসানো হয়েছে নতুন ইট। একই সঙ্গে নতুন করে সেজেছে পরিদর্শনের স্থানগুলো। আর জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আশ্রয় শিবিরে আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বসিত রোহিঙ্গারা। আর কথা আছে নাকি ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশে যা এখন বড় আছে খুশি লাগে তাই আর সাথে দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল বড় ইন্টারনেট গুটারেস তাই দিয়ে আর বেশি খুশি লাগে। তো আর আলহামদুলিল্লাহ আরে সাফ সুতরা জিন গড়া হর আর সিমাদিন করি তাই সুন্দর করে আইবদি আমার বেশি খুশি লাগে মাশাআল্লাহ। নিশ্চয় আছে দে তার লই কিরি দলে বলা ডাক্তার ইউনুস লই দিলে আর হস্টকলরে বুঝে হারি বলা আর নান এন্টারভিউ সাইতে কিরি তাই ডাক্তার মোহাম্মদ ইউনুসরে আর ওয়েলকাম করি। আশ্রয় শিবিরে কার্যক্রমগুলোর তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। তাদের সঙ্গে রয়েছে পুলিশ, এপিবিএন, জেলা প্রশাসন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। আর জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনে কয়েক স্তরে নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সিকিউরিটি অ্যাসেসমেন্ট করে যে রুট প্রোটেকশন থেকে শুরু করে সব বিষয়ে আমাদের সার্বিক একদম নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, আশ্রয় শিবিরে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের সফর হবে ঐতিহাসিক। রোহিঙ্গাদের সাথে বিশ্ব সম্প্রদায় যে আছেন তাদের পাশে, বাংলাদেশ যে তাদের পাশে আছে প্রমাণিত হচ্ছে। রোহিঙ্গাদের নিজেদের অনুষ্ঠান এটি এবং রোহিঙ্গারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করবে। তাদের যে খাদ্য সহায়তার যে সংকট দেখা দিয়েছে সেই বিষয়েও তাকে ব্রিফ করা হবে। এদিকে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে 13 থেকে 16 মার্চ পর্যন্ত বাংলাদেশে সফরকালীন জাতিসংঘের মহাসচিবকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আরও সংকটাপন্ন। আজ আরও দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শিশুটির মস্তিষ্ক কাজ করছে না এবং তার রক্তচাপ ও অক্সিজেন লেভেল অনেক কম বলে জানানো হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পিআইসিইউতে চিকিৎসাধীন শিশুটি। বুধবারও 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে রাতে বাহিনীটি জানায়, প্রতিদিন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের চিকিৎসা পরিষদ শিশুটির জীবন রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে আজও রাজপথে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ধর্ষকের সাজা 90 দিনের মধ্যে কার্যকরের দাবি জানিয়েছে নারী অধিকার আন্দোলন। মানববন্ধনে নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে আইনের প্রয়োগ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, কঠোর দণ্ডবিধির প্রয়োগসহ শরিয়া আইনে ধর্ষণের বিচারের দাবিতে 6 দফা প্রস্তাবনা দেয়া হয়। এ সময় 90 দিনের মধ্যে ধর্ষণের বিচারের দাবি জানান বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ, এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, জনসম্মুখে দৃষ্টান্তমূলক বিচার হোক এবং বিচার কার্যকর করা হোক। বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রিতা এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতেই এই জঘন্য কার্যক্রমগুলো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখতে সব সেবা বন্ধ রেখে মানববন্ধন করছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। সকালে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন শুরু করেন তারা। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের এই সেবা ইসি থেকে সরিয়ে দিলে নির্বাচন বাধাগ্রস্ত হবে। তারা দাবি করেন, বিশাল জনগোষ্ঠীর এই ডাটাবেজ ইসিতে থাকাই নিরাপদ। একটি স্বার্থান্বেষী মহল ইসি থেকে এই সেবা সরিয়ে নেয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেন তারা।
মঙ্গলবারের মধ্যে দাবি পূরণ না হলে বুধবার অর্ধ দিবস কর্মবিরতির ঘোষণা দেন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে যে আমি এর আগেও বলেছি যে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা আছে তারা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিলের দাবিতে মানববন্ধন করছে। অর্থাৎ তারা নির্বাচন কমিশনের অধীনেই যাতে এনআইডি সেবা কার্যক্রম রাখা হয় এর দাবিতেই তারা মানববন্ধন করছে। সকাল 11টার সময় শুরু হয়েছে এই মানববন্ধন এবং দুপুর 1টা পর্যন্ত চলবে। তারা বহুদিন ধরেই দাবি করে আসছে বিভিন্ন সময়ে যে যখন সরকার এসেছে তারা এনআইডি সেবাকে সরকারের অধীনে নিয়ে যেতে এবং স্বরাষ্ট্র অধীনে নিয়ে যেতে এর আগেও চেষ্টা করছে। এখন বর্তমান সরকারও তারা আলাদা একটা উইং তৈরি করতে চাচ্ছে যেখানে এনআইডি সেবা কার্যক্রমকে স্বাধীনভাবে রাখতে চাচ্ছে বর্তমান সরকারও। কিন্তু এর দাবিতেই বিগত কয়েকদিন ধরেই প্রতিবাদ কর্মসূচি পালন করছে নির্বাচন কমিশনের লোকজন। আমরা এই মুহূর্তে একটু তাদের সাথে যেতে চাই, তাদের কাছে দাবিটা কি, আপনাদের দাবিটা কি? আপনাদের দাবিটা কি? আমাদের দাবি একটা প্রতিষ্ঠিত জিনিসকে ধ্বংস করার যে ষড়যন্ত্র হচ্ছে, টানা হেঁচড়া করা হচ্ছে, এটাকে বন্ধ করা। আপনারা শুনছেন যে আসলে এভাবে করে তারা একের পর এক মানে এখানে এই মানববন্ধনে অংশ নিয়েছে কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সকলেই। আপনারা তো এই মানববন্ধনটা করছেন এবং অনেক দিনের দাবি আপনাদের। এই মুহূর্তে আপনারা গতকালকেও বলেছে আপনাদেরকে যে আপাতত সরকারের নির্বাচন কমিশনের অধীনেই থাকবে এনআইডি, তারপরেও কেন মানববন্ধন করছে? না, সরকার কিন্তু তা বলে নাই। সরকার বলছে যে আপাতত এনআইডি নির্বাচন কমিশনের অধীনে থাকবে, আমরা একটা আলাদা অথরিটি করব, ভবিষ্যৎটা তারা কিন্তু এখানে ঢেকে রাখছে। তো বিষয় হলো যে নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, তো একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান থেকে এটাকে নিয়ে আর একটা প্রতিষ্ঠানে নেওয়ার যৌক্তিকতা আসলে সরকার উপস্থাপন করতে পারছেন। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে নির্বাচন কমিশনের অধীনেই আসলে তারা রাখতে চায়, যাতে তারা বলছেন যে এটি তাদের হাতে গড়া, তারাই নির্বাচন কমিশনই এনআইডি শুরু করেছিল, যার কারণেই তারা এই মানববন্ধন কর্মসূচি করছে এবং পরবর্তীতে যদি সরকার তাদের দাবি আদায় না করে আগামী বুধবার অর্ধ দিবস কর্মসূচি পালন করবে, তারা মানে কর্মবিরতিতে যাবে। এখন সরাসরি ছিলাম আগারগাঁও ইসি ভবনের সামনে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 30,000 প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন, বেতন পাবেন 10ম গ্রেডে। এ আদেশ দিয়েছেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এর আগে 2019 সালে 25 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। শিক্ষকদের আইনজীবী বলছেন, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রেই প্রবেশ পদে বেতন স্কেল 10ম গ্রেড করতে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে গেজেটেড পদমর্যাদা 2014 সালের 9 মার্চ থেকে কার্যকরের নির্দেশ দেওয়া হয়। সময় সংবাদ আরও থাকছে। দুঃসহ অভিজ্ঞতা নিয়ে লিবিয়া থেকে ফিরলেন 176 বাংলাদেশি, তুলে ধরলেন ভয়াবহ নির্যাতনের কথা, দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। পিলখানা বিস্ফোরক আইনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আসামিদের জামিন আবেদনের আদেশ আজ। এই মুহূর্তে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছে তার কাছে। পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় বিডিআর বিস্ফোরক দ্রব্য আইনের যে মামলা ছিল সেই মামলায় কিছুক্ষণ আগেই সেই মামলার যে সাক্ষ্য গ্রহণ ছিল সেই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এই নিয়ে 287 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে এবং সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই একই সাক্ষী এর আগেও যখন সাক্ষ্য দিয়েছিলেন আদালতে, সেই সাক্ষ্য এবং আজকের সাক্ষ্যর মধ্যে তারা বেশ কিছু বিষয়ে তারা ব্যতিক্রম তথ্য পেয়েছেন এবং তাদের দাবি যে এই তথ্যের ভিত্তিতে তারা
যে জামিন আবেদন করেছিলেন সেই জামিন আবেদন তাদের পক্ষে আজকে আসার সম্ভাবনা রয়েছে। তো সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক জানিয়েছেন যে জামিন আবেদন যে নথি পর্যালোচনা করে আজ বিকালের মধ্যেই তিনি আদেশ দিবেন। তো চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আসামি পক্ষের আইনজীবীরা 462 জনের জামিনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু এখানে বেশ কয়েকজনের নাম দুইবার থাকায় এবং তাদের কারো কেউ মৃত্যুদণ্ডের বা কেউ যাবজ্জীবনের আসামি থাকা এবং কেউ কেউ ইতিমধ্যে মৃত্যুবরণ করার কারণে এই জামিনের আদেশে বিলম্ব হচ্ছে। তো এই জামিনের আবেদন এই সমস্ত বিষয় পর্যালোচনা করে আজ বিকেলের মধ্যে আদেশ জানানোর কথা বলা হয়েছে। একটু জানিয়ে রাখি, এর আগে এই একই মামলায় এর আগে 250 জনের মতো জামিন পেয়েছিল। আজকেও এই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। তো এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম কেন্দ্রীয় কারাগার চত্বরে। অবৈধভাবে লিবিয়া গিয়ে ডিটেনশন সেন্টারে আটক ও পাচারের শিকার 176 বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার ভোর 4:15টায় দেশে ফেরেন তারা। মধ্যযুগের কায়দায় নির্যাতন সহ্য করে সাক্ষাৎ মৃত্যু থেকে বেঁচে প্রিয়জনের কাছে ফিরতে পেরে উচ্ছ্বসিত সবাই। লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে থাকা বাকি বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগীদের, পাশাপাশি দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীর স্বজনদের। রাত পেরিয়ে ভোর, ভোর পেরিয়ে সকাল, এই অপেক্ষা প্রিয়জনকে ফিরে পাওয়ার। কেউ বছর, কেউ আবার মাসের পর মাস অপেক্ষা শেষে প্রিয়জনকে ফিরে পেয়ে ভেঙে পড়েন কান্নায়। এ কান্না আনন্দের। এরকম কোনো আশা ছিল না, আল্লাহর কাছে কাঁদছে, আমার মায়ের আল্লাহ ফিরে আনছে, এটাই আমরা লাখি, আমাদের আর কিছু চাওয়ার নাই। IOM এর সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার ভোর 4:15টায় দেশে ফেরেন 176 বাংলাদেশি। ইমিগ্রেশন ও তদন্ত শেষে সকাল 8টায় বের হন সবাই। এর মধ্যে 106 জন ছিলেন ত্রিপোলির তানজুরা ডিটেনশন সেন্টারে, যারা তুলে ধরেন ভয়াবহ নির্যাতনের কথা। 4 মাসের ভিতরে 2 বেলা ভাত খাইতে পাই নাই, ভাত দেয় নাই, যাইলে খালি পিড়ায়, খালি মারে, হুদাহুদি মারে। লিবিয়া যেন আল্লাহ কেড়ে নেয় না। আর আমার মাফিয়াও ধরছিল, টোটাল আমার 26 লাখ টাকা গেছে। 5 মাস 9 দিন জেল কাটছি ভাই, কথা কইতে আমার কষ্ট হয়। বাকি 70 জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। এদের মধ্যে 12 জন শারীরিকভাবে অসুস্থ। কিছু করার নেই, জীবনে বাস্তবতা এটা, হার মানতেই হবে। হয়তো নিজের সচ্ছলতার জন্য, পরিবার সচ্ছলতার জন্য গেছিলাম, কিন্তু হার মেনে ফিরে আসতে হইলো। কাজ করছি 5 মাস, কাজ করলে গেলে 1 মাসের বেতন দিছে, তবে বাংলাদেশের 30,000 টাকা, আর বাদ বাকি টাকা দেয় না। হ্যাঁ, খাওয়া দাওয়া কষ্ট, তারপরে বাইরে বাড়ানো কষ্ট, মাফিয়া ধরে, মানে বিভিন্ন রকমের সমস্যা, সর্বদিক দিয়ে সমস্যা। খরচ হলো 5 লক্ষ টাকা। ডিটেনশন সেন্টারে থাকা বেশিরভাগই দালালের মাধ্যমে ইতালি পাড়ি জমানোর জন্য দেশ ছেড়েছিলেন। দালালদের এই সিন্ডিকেটের বিচার চান ভুক্তভোগীর স্বজনরা। ওই জায়গায় অনেক মানুষ দেখা যায়, অনেক কষ্টে আছে, অনেক ইয়াত আছে। যদি আপনারা একটুখানি সহযোগিতা করেন, তাহলে ওই মানুষগুলো বাংলাদেশ এম্বাসি যদি ইচ্ছা করে, তাহলে ওই মানুষগুলো আরো নিয়ে আসতে পারে। আমাদের বাংলাদেশের মানুষ প্রতি মুহূর্তে ওদের হাতে বন্দি, আমরা জিম্মি হয়ে গেছি। এখন আমরা বিচার চাই এটা সরকারের কাছে। আগামী 19 ও 26 মার্চ আরও 3 শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর চেষ্টা করছে লিবিয়ার বাংলাদেশি দূতাবাস। মাসুদুর রহমান, সময় সংবাদ। শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে ভাঙচুর ও রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় এ কথা বলেন তিনি। কৃতপক্ষের উস্কানিতে শিল্প খাতে অস্থিরতা বাড়ছে, তাদের মোকাবিলায় মাঠে রয়েছে পুলিশ, তাই শ্রমিকদের কারো উস্কানিতে পা না দেওয়ার অনুরোধও জানান তিনি। কারখানা কর্তৃপক্ষকে ফেব্রুয়ারি মাসের বেতন চলতি মাসের 20 তারিখে পরিশোধ করার অনুরোধ করা হয়েছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, সড়কে অবরোধ তৈরি করে এই যাত্রা বিঘ্নিত করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হয়, তাহলে আমরা সকল ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে যারা এরকম ধ্বংস করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং কোনোভাবেই রাস্তা অবরোধের মতো কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কাজ করা যাবে না। অনেকেই চেষ্টা করবেন যে এখানে
অস্থিরতা তৈরি হয় এবং আমাদের মনে হয় যে এরকম কেউ নিশ্চয়ই রয়ে গেছেন এবং তারা এখনও ক্রিয়াশীল আছেন এবং তারা সেটা সমাজের বিভিন্ন পর্যায়ের লোক। তো তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ। এবার জানাবো মুদ্রা বাজারের খবর। দেশের বাজারে স্থিতিশীল রয়েছে সবচেয়ে বেশি চাহিদা থাকা মার্কিন ডলারের বিনিময় হার। ডলার প্রতি দর 122 টাকা। তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার কমেছে ইউরো, সিঙ্গাপুরি ডলার ও ইউয়ানের বিনিময় হার। বিগত কয়েক সপ্তাহ ধরে দেশের মুদ্রা বাজারে মার্কিন ডলার স্থিতিশীল অবস্থায় আছে, যার ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও এই মুদ্রাটির বিনিময় হার অপরিবর্তিত রয়েছে। ডলার বিক্রি হচ্ছে 122 টাকায়। প্রধান মুদ্রাগুলোর মধ্যে বুধবারের তুলনায় বৃহস্পতিবার কমেছে ইউরো, সিঙ্গাপুরি ডলার ও চীনের ইউয়ানের দর। এর মধ্যে ইউরো বিক্রি হচ্ছে 132 টাকা 80 পয়সায়, সিঙ্গাপুরি ডলার 91 টাকা 48 পয়সায় এবং ইউয়ান 16 টাকা 88 পয়সায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এদিন দেশের মুদ্রা বাজারে বেড়েছে পাউন্ডের দাম। পাউন্ড প্রতি বিনিময় মূল্য 158 টাকা 11 পয়সা। আর বুধবারের তুলনায় বৃহস্পতিবার অপরিবর্তিত আছে ভারতীয় রুপি ও জাপানি ইয়েনের দর। মুদ্রা বাজারে রুপির দর 1 টাকা 39 পয়সা আর ইয়েনের দর 82 পয়সা। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দরে খোলা বাজারে বিক্রি হয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। অটোমেশন করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক সিস্টেম। এর মাধ্যমে অনেকাংশে সহজ হবে এয়ারফিল্ডের নির্দেশনা কার্যক্রম। সিগন্যাল সময় কমে আসায় বাড়বে উড়োজাহাজ ওঠানামাও। আগামী মে মাসের মধ্যে এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। আধুনিকায়নের এই উদ্যোগ যুগান্তকারী জানিয়ে দক্ষভাবে পরিচালনায় গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পেরিয়েছে 5 দশক। অত্যাধুনিক সুবিধা সম্বলিত তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ না হওয়া ও একক এয়ারফিল্ডের কারণে কোনোভাবেই সীমাবদ্ধতা যাচ্ছে না এ বিমানবন্দরের। নানা সংকট ও রক্ষণাবেক্ষণের জন্য মাঝে মাঝেই রিশিডিউল করতে হয় উড়োজাহাজ ওঠানামায়। অন্যদিকে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা অটোমেশন না থাকায় অ্যানালগ পদ্ধতিতে বিমানবন্দরের অ্যাপ্রন পার্কিং কার্যক্রমের বেশিরভাগই ব্যক্তি নির্ভর। এতে ধীরগতিতে চলে সব ধরনের কার্যক্রম। এমন প্রেক্ষাপটে শাহজালাল বিমানবন্দরের এয়ার ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে অটোমেশন। এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগে আধুনিকতার নতুন সংযোজনে এয়ারপোর্ট পরিচালনা অনেকটা সহজ হবে বলে আশা বেবিচক চেয়ারম্যানের। স্মার্ট সিস্টেম ডেভেলপ করছি যাতে এই একটা রান ইউজ করে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রাফিক ফ্লো ম্যানেজ করতে পারি, আমি ম্যাক্সিমাম এয়ারক্রাফট ল্যান্ড করাতে পারি। যার জন্য আমার সিস্টেম অটোমেশনের সিএনএস এটিএমের যে অটোমেশন সিস্টেম হয়েছে সেটা কিন্তু আমার রেডারের মাধ্যমে কন্ট্রোলিং হবে। এটার জন্য মার্চ এপ্রিল মে থেকে অপারেশনাল হয়ে যাবে। তো এটা হয়ে গেলে আমার এয়ারক্রাফট যে ল্যান্ড করছে, ট্যাক্সি করছে, পার্কিং হচ্ছে সব অটোমেটেড হয়ে যাবে, যার জন্য আমার ফ্রিকোয়েন্সিটা আমি বাড়ায় ফেলতে পারবো। মূলত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে এয়ার ট্রাফিক সার্ভিস, ট্রাফিক ফলো, এয়ার স্পেস ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোল, ফ্লাইট ইনফরমেশন সার্ভিস ও অ্যালার্টিং সার্ভিস। উইংগুলো অ্যানালগ পদ্ধতিতে সমন্বয় করতে হিমশিম খেতে হয় বিমানবন্দর কর্তৃপক্ষকে। অবস্থার উন্নয়নে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টে অটোমেশন চালু হলে ফ্লাইট ওঠানামার সংখ্যাও বাড়ানো যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অটোমেশন হলে এফিসিয়েন্সিটা বাড়বে নিঃসন্দেহে এবং সময় জটিলতা কমবে এবং যে ভুল বোঝাবুঝিটা এটা অনেকটা কমে যাবে। তো এইটা আমার কাছে মনে হয় যে খুবই একটা ভালো উদ্যোগ। তবে ডাটা এন্ট্রিটা খুব সতর্কভাবে করতে হবে এবং এই জন্য ইনিশিয়াল দিনে আপনি যারা এই এন্ট্রিগুলো করবেন তারা খুব এক্সপিরিয়েন্স লোক হতে হবে। নতুন ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের মাঝে প্রশিক্ষণ, নির্ভুলভাবে ফ্লাইট সহ সবকিছুর ডাটা এন্ট্রি ও সার্বক্ষণিক মনিটরিং না হলে বিপর্যয় হওয়ার শঙ্কাও থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টা সহ কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। প্রত্যাবাসনের আশায় আশ্রিতরা। মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা আরও সংকটাপন্ন, জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। সহিংসতায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আজও মানববন্ধন। এবং এনআইডি সেবা ইসিতে রাখার দাবিতে স্ট্যান্ড ফর এনআইডি। সারা দেশে নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।